আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। তিস্তা প্রকল্পে ভারত ও চীনের দেয়া প্রস্তাব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূসকে সরাসরি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। সামনের দিনগুলোতে আরো জোরদার হবে বাংলাদেশ চীন সম্পর্ক, উন্নয়ন সহযোগী হিসেবে বেইজিংকে আরো আন্তরিক হওয়ার আহ্বান। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন, অভিযোগ গঠনের শুনানি 1 অক্টোবর। এমপি আনার হত্যায় গ্রেফতার গ্যাস বাবুর ফোন উদ্ধারে গোয়েন্দা পুলিশের অভিযান, আরো অন্তত 7 জন পুলিশের নজরদারিতে। এবং টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার সাউথ আফ্রিকার মুখোমুখি আফগানিস্তান, দ্বিতীয় সেমিতে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে জাপানে মাংস খেকো ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। তিস্তা প্রকল্পে ভারত চীন দুদেশই প্রস্তাব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থের বাইরে কোনো কিছুই করা হবে না। এক প্রশ্নে ডক্টর ইউনূসকে সরাসরি বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। 15 দিনে দুবার ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নতুন সরকার গঠনের পর প্রথম কোনো সরকার প্রধান হিসাবে ভারত সফর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, এটি অবশ্যই বিরল সৌভাগ্য যা দুদেশের বন্ধুত্বপূর্ণ ও প্রগাঢ় সম্পর্ককে ইঙ্গিত করে। সাংবাদিকদের নানা প্রশ্নে উঠে আসে গঙ্গার পানি বণ্টন ও তিস্তা চুক্তি ইস্যু। তবে এই ইস্যুতে নরেন্দ্র মোদীকে লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিঠিকে অভ্যন্তরীণ বলে এ নিয়ে কথা বলেননি শেখ হাসিনা। তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, এই প্রজেক্টটা যদি আমরা করি, হ্যাঁ আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। কোন প্রস্তাবটা নিলে আমার মানে লোন কতটুকু নিলাম, কতটুকু আমাকে শোধ দিতে হবে, দিতে কতটুকু পারবো, এসব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে। চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করবে, করে আমরা আমাদের কাছে যেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য লাভজনক আমরা সেটাই করব। কাজে ভারত যখন এগিয়ে আসছে, আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি, সেটা আমার দেশের এই পানি নিয়ে আর প্রতিদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ উদ্ধৃতি করে সাংবাদিকদের প্রশ্ন, ডক্টর ইউনূসকে মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে কিনা। যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে। যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু করুক। ওরা আমার জেলাসি করার কী আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকায় ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সব কিছু পেয়েছে তো আমার হাত থেকে। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, প্রধানমন্ত্রী, এটা তো একটা সাময়িক ব্যাপার। কিন্তু আমি তো
বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসে যায় না। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেল যোগাযোগ নিয়ে নিন্দুকদের সমালোচনারও জবাব দেন সরকার প্রধান। আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি, তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে, আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে, বা যে সমস্ত জিনিস আমাদের দেশে আনা সেগুলি আনার সুযোগ হচ্ছে। অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেকটা দেশের কাছে বিক্রি করে দিয়েছে? দেশে রাসেল ভাইপার নিয়ে আতঙ্কে রয়েছেন কৃষকরা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় প্রধানমন্ত্রীর। জীব জন্তু পশু সাপ যাই বলেন, এরা কিন্তু খামাখা কোনো দিন কোনো মানুষকে আক্রমণ করে না, যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হবার ভয় থাকে। তাছাড়া তারা কিন্তু কোনো দিন কারো ক্ষতি করে না। এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস এবং এটা আমি নিজেও দেখেছি। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রাপ্যতার ভিত্তিতেই তিস্তা ও গঙ্গা চুক্তির পানি বন্টনের সমঝোতা হওয়া উচিত বলে মনে করেন কূটনীতিক এবং গণযোগাযোগ বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর তিস্তা ও গঙ্গা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আপত্তি তুলেছেন তা নিয়ে বলতে গিয়ে তারা বলেছেন, বন্ধুত্বের খাতিরে বিষয় দুটির সুরাহা হওয়া উচিত। পান্তুর রহমান জানাচ্ছেন। এক মাসে দুবার দিল্লি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের পর দ্বিপাক্ষিক সফরে তাই প্রত্যাশার পারদ পেয়েছিল ভিন্ন উচ্চতা। এই সফরে 10 সমঝোতা স্মারক সই হলেও কাগজে কলমে ছিল না বাংলাদেশের জন্য অতি প্রত্যাশার তিস্তা পানি বন্টন চুক্তি। যদিও যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিস্তা চুক্তির জন্য বাংলাদেশে আসবে তাদের কারিগরি দল। আলোচনা হয়েছে গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও। যদিও তিস্তা ও গঙ্গা চুক্তির বিরোধিতা করে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিঠি ভিন্ন বার্তা দিচ্ছে। তাহলে কি তিস্তার সঙ্গে এবার ঝুলে গেল গঙ্গা চুক্তির নবায়নের বিষয়টিও? তিস্তা তো গত 13 বছর ধরে ঝুলেই আছে, কাজে এটা ঝুলে যাবার আশঙ্কার দরকার নেই। এটা ঝুলে গেছে বা ঝুলে আছে, সেটা তো আমরা বাস্তবতাটা মেনে নিচ্ছি। কিন্তু এই ঝুলে যাওয়াটা দুই দেশের, আমি বলবো যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ইতিবাচক নয়। গঙ্গা চুক্তি সেটাও আলাপ আলোচনা শুরু হবে এখন, এবং সেটাও বিঘ্ন ছাড়াই এটা আবার নবায়িত হবে, এটাই আমাদের প্রত্যাশা। পানির প্রাপ্তিটা তো দেব না দেবর বিষয়টা না, এটা আন্তর্জাতিক আইনে আপনার প্রাপ্য, এবং এটা পৃথিবীর প্রাকৃতিক সম্পদের একটা। সেই প্রাকৃতিক সম্পদে যদি অভিন্ন অবস্থা হয় তাহলে নিঃসন্দেহে দুই পক্ষেরই সেখানে অধিকার থাকে। আমরা সবসময় বলি যে এটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের কথা, এটা সুষম বন্টন। আমি তো বলছি না যে আমাকে বেশি দিতে হবে অমুককে কম দিতে হবে, যার যেটুকু প্রাপ্য প্রয়োজন সে অনুযায়ী বন্টনটা হবে। এবং যেটা দেব না বলছি সেটা আসলে দেব না বলা যায় না। পানি বন্টন কিংবা যোগাযোগের ক্ষেত্রে একে অন্যকে ছাড় না দিলে দুই দেশের সম্পর্কের উষ্ণতা কমতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকের। কূটনীতির মধ্যে দেয়া নেই একটা গুরুত্বপূর্ণ উপাদান। কাজে আমার কাছ থেকে যারা নেবে তারা আমাদেরকে সেইভাবে দেবে, এবং তারা যেমন তাদের সুবিধাটা নিতে চায় আমাদের ভূমি ব্যবহার করে, আমরাও যেন তাদের ভূমি ব্যবহার করে অন্যের কাছে যেতে পারি, সেই সুযোগটা আমরা আশা করি, এবং সেই সুযোগটা যাতে আমরা পাই সেই ব্যবস্থা তারা করবে, এটাই আমাদের প্রত্যাশা। বিশ্লেষকরা আশা করেন সংকট কাটিয়ে ঢাকা দিল্লির পুরনো বন্ধুত্ব অটুট থাকবে। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। আগামী বছর বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের 50 বছর পূরণ হবে। ঢাকায় চীন দূতাবাসের আয়োজনের সংলাপে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানসাও বলেন, এই দীর্ঘ সময়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীন যেমন বন্ধু সহযোগী হিসেবে পাশে ছিল, সামনের দিনগুলোতেও সেই সম্পর্ক আরও জোরদার হবে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীনকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। তানভীর আশিক জানাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন 8 জুলাই। এর আগে বাংলাদেশ সফরে আছেন চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানসাও।
এই অবস্থায় রাজধানীর গুলশানে চীন বাংলাদেশ আন্তঃসম্পর্ক উন্নয়নে সংলাপের আয়োজন করে চীন দূতাবাস। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে চমকপ্রদ উল্লেখ করে এর সহযোগী হিসেবে চীন সরকার বন্ধুত্বকে টেকসই ও অংশীদারিত্বকে আরও মজবুত করবে বলে জানান চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী। এবার পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাবেন। প্রতিবার তার সফরে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। আশা করছি এবারও এমনটি হবে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীন সবসময়ই পাশে থাকবে। I think that the relationship with Bangladesh is always one of China's priorities. সংলাপের সঞ্চালক ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশিষ্টজনেরা বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে চীনকে আরও বেশি উদ্যোগী হতে হবে। আমি প্রত্যাশা করব আমাদের বিভিন্ন শিল্প খাতে চীন তাদের দক্ষতা, জ্ঞান ও কারিগরি সহায়তার পাশাপাশি অর্থনৈতিক বিনিয়োগে আরও বেশি আন্তরিক হবে। এছাড়াও আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধানেও চীন সহযোগিতায় এগিয়ে আসবে। সংলাপে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা অংশ নেন। তানফির আশিক, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফরে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে তাতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে এমন দাবি করেছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে একতরফাভাবে সুবিধা দিতেই সবকিছু করা হয়েছে। শিগগিরই এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। সহ অভিন্ন নদীগুলির পানি বন্টনের কোনো চুক্তি না করা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা, একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। ভারতের কাছে সরকারের নতজানু পররাষ্ট্রনীতি প্রকাশ পেয়েছে বলে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, যারা দিল্লি থেকে এসে বলেছিল গঙ্গার পানি চুক্তির কথা বলতে ভুলে গেছে, তাদের মুখে এসব কথা মানায় না। দুপুরে সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বৈঠকে যোগ দেন মন্ত্রী। পরে সাংবাদিকদের জানান, পদ্মা সেতুর নির্মাণ ব্যয় থেকে ১৫০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। তিনি বলেন, পদ্মা সেতু থেকে গত 2 বছরে ১৬৪৮ কোটি টাকা টোল আদায় হয়েছে। বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চাইছে সরকার। বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, হত্যার রাজনীতি জিয়াউর রহমানই শুরু করেছেন। যারা দিল্লিতে লাল গালিচা সম্বর্ধনা নিয়ে ঢাকায় ফিরে এসে এয়ারপোর্টে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গঙ্গার পানি চুক্তির কথা বলতে ভুলেই গেছেন, তাদের মুখে এসব অভিযোগ শোভা পায়। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১,০০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। একই সাথে ১ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী পরিমণির জামিনে অনাপত্তির কথা জানান আদালতে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় সকাল 10টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন চিত্রনায়িকা পরিমণি। কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমিও আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
অভিযোগ যে মিথ্যা। মামলায় সুষ্ঠু বিচার পাওয়ার প্রত্যাশার কথা জানান ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ। বিচার তো একটা চলমান প্রক্রিয়া এবং এটা একটা সময় শেষ হবে, সাক্ষী গ্রহণের পর শেষ হবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাবো এবং আমার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে, মিথ্যা প্রচার করা হয়েছে, এটা সত্যতা মিলবে। বাদীপক্ষের আইনজীবী বলেন, অভিযোগের সত্যতা থাকায় মামলাটি এখন বিচারের জন্য প্রস্তুত। এখানে এক নং আসামি উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনায় আমাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন এবং পরবর্তী তারিখ 1/10/2024 ধার্য করেছেন চার্জ হিয়ারিংয়ের জন্য। মামলাটা ট্রান্সফার হবে ট্রায়ালের জন্য অন্য কোর্টে। পরিমণির আইনজীবী বলেন, মামলায় শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হবেন নায়িকা পরিমণি। বেইলেবল সেকশনের মামলা, একই সাথে পূর্বে ঘটে যাওয়া বোট ক্লাবের যে ঘটনাটি, সেই ঘটনাটি নিয়ে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালত 9-এ একটি মামলা অলরেডি চলছে। তো আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। 18 এপ্রিল ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় নায়িকা পরিমণি ও জিমকে হাজির হতে সমন জারি করেন আদালত। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতাও পাওয়া গেছে বলে প্রতিবেদন দাখিল করে পিবিআই। 2022 সালের 6 জুলাই ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে এ মামলা করেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ গ্যাসবাবু তার 3টি মোবাইল ফোন নালায় ফেলে দিয়েছেন। ফোন উদ্ধারে গ্যাসবাবুকে সাথে নিয়ে অভিযানে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। সাংবাদিকদের ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ বলেন, এই ফোন 3টিতে এমপি আনার হত্যার গুরুত্বপূর্ণ আলামত আছে। আনার হত্যাকাণ্ডে আরও অন্তত 7 জন গোয়েন্দা পুলিশের নজরদারিতে রয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাসবাবুর ফোনে এমপি আনার হত্যার আগে পরের SMS, ছবি ও ভিডিও পাঠানো সহ অনেক আলামত আছে এমন ধারণা করছে গোয়েন্দা পুলিশ। তবে ডিবির হাতে গ্রেপ্তার হওয়ার আগেই ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পরামর্শে ফোন 3টি ঝিনাইদহে নালায় ফেলে দেন গ্যাসবাবু। গ্যাসবাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী এসব আলামত উদ্ধারে গ্যাসবাবুকে সাথে নিয়ে অভিযান চালাবে ডিবি পুলিশ। তার 3টা মোবাইলেই সে আশেপাশে নালা, পুকুরে এগুলোতে ফেলে দিয়েছেন। কোন নালায় ফেলেছেন, কোন পুকুরে ফেলেছেন, সেটা আদালতই বলেছেন। তো সেই কারণে আমরা আদালতের কাছে অনুমতি প্রার্থনা করেছি যে জায়গাগুলিতে সে আদালতের স্বীকারোক্তিতে বলেছে যে এই জায়গাগুলোতে আমি ফেলেছি, এই জায়গাগুলিতে তাকে সশরীরে নিয়ে গেলে তো এটা আমরা উদ্ধার করা আমার জন্য সহজ হবে। সেই কারণে আদালত বলেছে যে তাকে যেন সশরীরে নিয়ে গিয়ে যেন আমাদের তদন্তকারী কর্মকর্তা বের করার চেষ্টা করে। ডিবি জানিয়েছে, আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনের ঘনিষ্ঠ অনেকেই তাদের নজরদারিতে রয়েছে। আমাদের কাজ চলছে এবং কারা দোষী কারা নির্দোষী তা আমরা এখনই বলতে পারছি না। তবে যেখানেই যেই তথ্যপত্র পাচ্ছি সেটা আমরা ভেরিফাই করার চেষ্টা করছি। আমি একটা কথা আবারও বলছি, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না, অযথা ডাকাডাকি হবে না, আর কোনো দোষী ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। রাজধানীর গুলশানে শাহিনের ফ্ল্যাটে সন্দেহভাজন কয়েকজনের অবাধ যাতায়াত ছিল। যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার আগে 20 মে রাতে গুলশানের বাসা ছেড়ে বান্ধবী চেলসি চেরি আরিয়াকে নিয়ে রাজধানীর একটি হোটেলে রাত কাটান শাহিন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেশে ধারাবাহিকভাবে কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। গত 3 বছরের তথ্য বলছে, বিদেশ থেকে বাংলাদেশে পড়তে আসা শিক্ষার্থী প্রতি বছরই কমছে। একই সঙ্গে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও থাকতে পারছে না দেশের কোনো বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ নিজস্ব নিয়মে এগিয়ে চলছে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজ ও মাদ্রাসায় উচ্চশিক্ষায় লেখাপড়া করছে 47,56,747 জন। টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এর করা তালিকায় শীর্ষ 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটিও নেই। এই তালিকায় প্রতিবেশী দেশ ভারতের 40টি এবং পাকিস্তানের 12টি বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রথম ও দ্বিতীয় যথাক্রমে চীনের সিংহুয়া
ও পিকিং বিশ্ববিদ্যালয়। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় তৃতীয়। কয়েক বছর ধরেই দেশের বিশ্ববিদ্যালয়গুলো সেরাদের তালিকায় যেমন আসছে না, তেমনি ধারাবাহিকভাবে কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। 2020 সালে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিল 2317 জন, 2021 সালে 2281 জন। 2022 সালে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়ায় 1957 জনে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে এমন চিত্র ভালো নয়। র্যাঙ্কিংয়ে না থাকার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কি এটা যে আমাদের বিদেশি স্টুডেন্টগুলো কমে যাচ্ছে বা বিদেশি কোলাবোরেটর কমে যাচ্ছে, তো আমাদের প্রকাশনা বা গবেষণা সেভাবে হচ্ছে না। যারা বিদেশে পড়তে যায় অথবা বিদেশ থেকে কোনো দেশে পড়তে যায়, তারা কিন্তু দেখে যে ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কেমন, এক নম্বর। নাম্বার 2 হলো ইউনিভার্সিটির পরিবেশ কেমন, ওই কান্ট্রির ইকোনমিক, রাজনৈতিক প্লাস ফিউচার কেমন। তো আমি যদি আমাদের র্যাঙ্কিংয়ের কথা বলি, হয়তোবা আমাদের আরও একটি ইমপ্রুভ করার জায়গা আছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে, তবে বৈশ্বিক সব তালিকাকে গুরুত্ব দেয়া বা না দেওয়ার বিষয়ও আছে। র্যাঙ্কিং নিয়ে মাতামাতিটা হয় বেশি যেখানে একটা বাজার ব্যবস্থা আছে, একটা মার্কেট আছে উচ্চশিক্ষার। আমরা তো আসলে বাজার নির্ভর উচ্চশিক্ষা দিচ্ছি না, আমাদের দেশের প্রয়োজনে যে ধরনের উচ্চশিক্ষার প্রয়োজন সেটা তো অবশ্যই আমরা দিচ্ছি। বিদেশি শিক্ষার্থী মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আসছে এবং বিদেশি শিক্ষার, সেটাই আবারও বলছি, সেটা আসলে বাজার নির্ভর, অর্থাৎ সেখানে ব্র্যান্ডিংয়ের বিষয়টা থাকে এবং সেখানে অনেক বেশি ফিস যে সমস্ত দেশে দেয় সেখানে কিন্তু তারা যায়, তাদের উপরে খরচও বেশি হচ্ছে। দেশে মোট 62টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা কার্যক্রম চালু থাকা 53টি সরকারি বিশ্ববিদ্যালয়ের 27টিতে কোনো বিদেশি শিক্ষার্থী নেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 60 বছরের সঙ্গীত জীবনে এসে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা বলেছেন, তার জীবনে যা কিছু অর্জন সবই দর্শক শ্রোতাদের জন্যই। চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে রুনা লায়লা আরও বলেন, 6 দশকের সঙ্গীত জীবন সফলতার সাথে উপভোগ করে যেতে পারাই সৌভাগ্য ও বড় প্রাপ্তি। জাকি আক্তার জানাচ্ছেন। बांग्लादेश की जानी मानी गायिका रूना लैला के गीत में। রুনা লায়লা বাংলাদেশের গর্বের একটি নাম, যার গান ভারত, পাকিস্তান সহ সারা বিশ্বের শ্রোতাদের কাছে মুগ্ধতা ছড়িয়েছে। ছোটবেলা থেকে গানকে ধ্যান জ্ঞান মেনে উচ্চাঙ্গ সঙ্গীত ও গজলের উপরে দীক্ষা নেওয়া গুণী নক্ষত্র রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি ও ইংরেজি সহ মোট 18টি ভাষায় 10,000-এরও বেশি গান গেয়েছেন। 1964 সালের 24শে জুন মাত্র 12 বছর বয়সে জগনু সিনেমার প্লেব্যাক করে শুরু হয় রুনা লায়লার ক্যারিয়ার। গজল শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও তার সুনাম রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের অনেক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার জনপ্রিয় গান দামাদাম মাস্কালান্দার গেয়েছেন বিভিন্ন দেশের শিল্পীরা। 60 বছরের সঙ্গীত জীবনে এসে রুনা লায়লার উপলব্ধি, বাবা মা ও পরিবারের সবার ভীষণ সহযোগিতা পাওয়ার কারণেই চলার পথটি মসৃণ ছিল। আল্লাহ তাআলার অশেষ রহমত যে এত দূর পর্যন্ত নিয়ে এসছে। আমার ফ্যামিলির সাপোর্ট ছিল সবারই। আমার শ্রোতা যারা, তারা আমার জন্য দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন, ওদের ভালোবাসা, শ্রদ্ধা, এটাই আমাকে নিয়ে এসছে এত দূর। চ্যানেল আয়ের সেরা কণ্ঠ ভারতের বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারকের আসনও তিনি অলংকৃত করেছেন। অনেক ভালো ভালো লোকেদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, ভালো কম্পোজার্স, লিরিসিস্ট, প্রডিউসার্স, ডিরেক্টরস, ভালো ভালো ছবি তিনও দেশেই পেয়েছি। আমি শিখেছি তো আমি অনেকের কাছেই। আমাদের বাংলাদেশে ফিরদৌসী আপা আছেন, তারপর আঞ্জুমান আরা বেগম, এনাদের থেকে শিখেছি। পাকিস্তানে ম্যাডাম নূরজাহান, ইন্ডিয়াতে লতাজি, আশাজি, আরও অনেকে। 60 বছরের সঙ্গীত জীবনে দেশ ও দেশের বাইরের গুণী সব সঙ্গীত গুরুদের সান্নিধ্য পাওয়াকে পরম পাওয়া বললেন রুনা। আদনান সামি, হরিহরন, তারপরে রাহাত ফতেহ আলী, এরা কেউ কিন্তু বাংলা গান কখনোই গায় নাই, ফার্স্ট টাইম গেয়েছে। তো ভালো লেগেছে ওদের সাথে কাজ করে। গান কিছু আরও নতুন এর মধ্যেও করেছি আমি 2-3টে গান।
তো আমি চাই আসলে যে আমি যে এই লেগেসিটা যেটা রেখে যাচ্ছি এটা যেন আমাদের আজকালকার যারা এই প্রজন্মের শিল্পীরা তারা এটাকে ধরে রেখে আরো ওপরে ওঠে। সঙ্গীত অঙ্গনে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হওয়া রুনা লায়লা আগামীতে নতুন কিছু গান উপহার দিতে চান দর্শক শ্রোতাদের। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। অবশেষে মুক্ত জীবনে ফিরতে যাচ্ছেন রাষ্ট্রীয় বহু গোপন তথ্য ফাঁস করে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়া প্রতিষ্ঠান উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের অপরাধে দোষ স্বীকার করে নেওয়ার চুক্তিতে তিনি জেল থেকে মুক্তি পাচ্ছেন। চুক্তি অনুযায়ী অ্যাসাঞ্জকে চলতি সপ্তাহে প্রশান্ত মহাসাগরীয় নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে মার্কিন একটি আদালতে হাজির হতে হবে। বুধবার সকালে অ্যাসাঞ্জ এই আদালতে হাজির হবেন বলে ধারণা করা হচ্ছে। সাদি মাহমুদ জানাচ্ছেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব সিনেমা, নাটক ও দেশসেরা অনুষ্ঠান ও ওয়েব সিরিজ। আই স্ক্রিনে দর্শকদের জন্য এবার আরও চমক। প্ল্যাটফর্মটিতে প্রদর্শিত হচ্ছে প্রিমিয়াম কন্টেন্ট ভাই ব্রাদার এক্সপ্রেস। এই কন্টেন্টে দেখা যাবে 7টি জনপ্রিয় নাটক রয়েছে মডার্ন টাইমস, আয়েশা, পাতা ঝরার দিন, সোনালী ডানার চিল, লিটনের গরিবি ফ্ল্যাট, দ্য অরিজিনাল আর্টিস্ট সহ নাটকগুলো নির্মাণ করেছেন দেশসেরা নাট্য নির্মাতাগণ। অভিনয় করেছেন তিশা, মেজাবিন, ঈশিতা সহ জনপ্রিয় শিল্পীরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। এবার জাপানে দেখা গেল মাংস খেকো ব্যাকটেরিয়া। সম্প্রতি জাপানে এই ভাইরাসের প্রকোপ দ্রুত ছড়াচ্ছে, এমনকি এই রোগে আক্রান্ত ব্যক্তি 48 ঘন্টার মধ্যে মৃত্যুতে ঢলে পড়ছেন। সাধারণ ভাষায় মাংস খেকো ব্যাকটেরিয়া রোগ হিসেবে পরিচিত হলেও চিকিৎসার ভাষায় একে স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম বা STSS বলা হয়। জাপানে ন্যাচারাল ইনস্টিটিউট অফ ইনফেকশন ডিজিজেস এর প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাস থেকে এখন পর্যন্ত প্রায় 1000 ঘটনা সামনে এসেছে। চিকিৎসকরা অনুমান করছেন ভবিষ্যতে জাপানে প্রতি বছর 2500 জন মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। মৃত্যুর হার পৌঁছে যেতে পারে 30%। এটি শিশু এবং বয়স্কদের জন্য বিপজ্জনক। ইতিমধ্যে এই রোগ ইউরোপের প্রায় 50টি দেশে ছড়িয়ে পড়েছে। এবারে কৃষি সংবাদ।
কোরবানির ঈদ পরবর্তী হাটে বিপুল পরিমাণ চামড়ার বেচাকেনা শুরু হয়েছে যশোরের চামড়ার মোকাম রাজারহাটে। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এ হাটে গরু ও ছাগলের চামড়া সরবরাহ বাড়লেও দাম নিয়ে সন্তুষ্ট নয় মৌসুমী ব্যবসায়ীরা। যশোর থেকে আরো জানাচ্ছেন আকরামুজ্জামান। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। প্রতি বছর ঈদ পরবর্তী সময়ে হাটগুলোতে বৃহত্তম এই চামড়ার মোকাম থেকে বিপুল পরিমাণ চামড়া বিক্রি হয়ে থাকে। এবার সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারছেন না মৌসুমী ব্যবসায়ীরা। এবছর পরিবহন খরচ, লবণের দাম বৃদ্ধি সহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় চামড়া সংরক্ষণে গতবারের চেয়ে দ্বিগুণ খরচ বেড়েছে। গতবারে তো বিক্রি হলো না, এইভাবে আজকে বিক্রি আছে তুলনাভাবে এভাবে চলছে, এরকম হলে আমরা পাবো। রেট দিল 55 টাকা করে, এখন বিক্রি হচ্ছে 40 টাকা করে ফুট। খরচ খরচা দিয়ে আসলে সেভাবে আমাদের টাকা পাই না। আমরা 250 পিস মাল নিয়ে আসছিলাম, তো এখন কথা হচ্ছে কেন এই যে মাল অনেকই বাদ দিছে আর দাম কম কইছে। কিনেছি 600, 550, 700, 800, বেচলাম 550 করে। ক্যারিং খরচা আছে 2800, 850, 900 এরকম পড়েছে। কাঁচামাল যে হারে আমাদের কেনা, কিন্তু পাকা মাল বিক্রি করে সেভাবে দাম পাচ্ছি না। এবছর প্রতিকূল আবহাওয়ায় অধিকাংশ গরুর চামড়ার মান কমে যাওয়ায় দামও কম পড়ছে। কোয়ালিটি ভালো যেটা তার দাম আছে, সরকার নির্ধারিত কিনা বেচা হচ্ছে, এবং যেটা মিডিয়াম জুতের মাল সেটাও হচ্ছে। স্ট্যান্ডার্ড গ্রেড দাম বলছিল গভর্নমেন্ট হয়তো 50 টাকা বা 40 টাকা স্কোয়ার ফিট, কিন্তু এখানে সেই গ্রেডের বা সেই মানের চামড়া নাই। আগামী হাটগুলোতে চামড়ার দাম কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসবে বলছে বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতি। মৌসুমী ব্যবসায়ীরা তারা আসলে যে অভিযোগ করতেছে, সেই অভিযোগ আসলে তারা আসলে চামড়া না বুঝে আসলে চামড়া ক্রয় করে, এবং তাদের আসলে আমি মনে করি যে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে তাদের একটা ট্রেন্ডিং এর ব্যবস্থা দরকার। প্রতি মৌসুমে ঈদ পরবর্তী রাজারহাটে প্রায় 1.5 লাখ পিস গরু ছাগলের চামড়া বেচা কেনা হয়। এই হাটকে ঘিরে ব্যবসা করেন 10,000 ছোট বড় ব্যবসায়ী। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। তীব্র ভাঙনে বিপর্যস্ত কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকা। এরই মধ্যে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন মানুষ। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ভাঙন কবলিতরা। শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন সাবরিনা হাসান। ভাঙবে না করে দেই, করে থাকি কি করি, এই টেনশনও কিছু খাই নাই, কিন্তু জানা এ পর্যন্ত কিছু খাই নাই। টেনশন একটা আছে, জায়গার একটা ময়া আছে। বর্ষের শুরুতেই প্রলয়ঙ্করী রূপে তিস্তা ও ব্রহ্মপুত্র। ভাঙন শুরু হয়েছে রাজারহাট, উলিপুর, চিলমারি ও রৌমারী উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। নদীগর্ভে বিলীন হয়েছে হাজারো পরিবারের শেষ সম্বলকীয়। কত ঘর বাড়ি, হাজার হাজার ঘর বাড়ি ভাঙতেছে, কোনোদিন তাই দেখতে আসে না, কি এমপি মন্ত্রীও আসে না। কি খায় থাকবে, কাজ করবে কিভাবে, খায়া খাবার নাই, ঘর বাড়ি নাই, কিভাবে জানবাসী থাকবে। বসত বাড়ি সরিয়ে নিলেও ঝুঁকি মাথায় নিয়ে নদী তীরে রয়ে গেছে অনেক পরিবার। দোকানটা ভাঙে গেলে কোথায় দাঁড়ার কোনো জায়গা নেই, আমার কিছুই নাই। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সব ভাঙতেছে। বহু গাছপালা, বহু দোকানপাট ধ্বংস হয়ে যাবার লাগছে। জরুরি প্রতিরোধ ব্যবস্থার পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দায়িত্বশীল সংস্থার। সবসময় নজরদারিতে রাখছি, যেখানে ভাঙন দেখা দিচ্ছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তিস্তা নদীর পার্মানেন্ট প্রোটেকশনের জন্য আমাদের একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট পেলে আমরা ডিপিবি দাখিল করতে পারবো। এছাড়া বর্তমানে সাময়িক ব্যবস্থা হিসেবে আমরা জিও ব্যাগ দ্বারা প্রোটেকশনের ব্যবস্থা নিচ্ছি। হাজারো পরিবারের স্বপ্ন ও জীবন জীবিকা বাঁচাতে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি স্থানীয়দের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবর আমন্ত্রণ আরো একবার। এবারে খেলার খবর।